আজকে যে লোকসভা কেন্দ্রে আমরা রয়েছি সেই কেন্দ্রটির একটা অন্যতম বিষয় হলো যে এখানে যে সম্প্রদায়ের ভোট একটা নির্ণায়ক শক্তি, সেই বিষয়ে কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকার একটি বড় সিদ্ধান্ত নিয়েছেন, অর্থাৎ সিএএ লাগু করার সিদ্ধান্ত। আমরা রানাঘাট লোকসভা কেন্দ্রের কথা বলছি এবং এই কেন্দ্রে মতুয়া সম্প্রদায়ের ভোট কিন্তু একটা নির্ণায়ক শক্তি। এই কেন্দ্রে এবারে বিজেপির প্রার্থী রয়েছেন জগন্নাথ সরকার, তিনি আগেরবারে সাংসদ ছিলেন। অন্যদিকে বিজেপি ছেড়ে সদ্য তৃণমূলে যোগদান করা ডাক্তার মুকুটমণি অধিকারীকে তৃণমূল এখানে প্রার্থী করেছে। বামেদের প্রার্থী রয়েছে একসময়ের এই কেন্দ্র থেকেই সাংসদ ছিলেন অলোকেশ দাস। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলবো এবং কোন কোন বিষয় এখানে সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ, সেই সমস্ত বিষয় তাদের যে মতামত, সেই মতামত আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। সমস্যা তো আগে ছিল, এখন আর অতটা নেই। এখন ধরুন এই দিদি আসার পর থেকে আমাদের এই যে সমস্তগুলো পরিচালনা করছেন, আর এই পানীয় জল অজয়দের আমল থেকে মোটামুটি হয়ে গেছে। তারপরে এখন সুব্রত ঘোষ মহাশয়, উনি ওই আছেন আপনার ওই চেয়ারম্যান, ও খুব পপুলার, চারিদিকে মোটামুটি সব দিকে নজর দেন। রাস্তাঘাট আগের যা ছিল তাতেই এখন প্রলেপ দেওয়া হচ্ছে, এখন আর তো সেরকম অসুবিধে নেই। সাংসদ আমাদের তো জগন্নাথ সরকার, উনি আসেন, কমই আসেন। আমাদের যে পৌরসভার যে চেয়ারম্যান এবং এমএলএ, এনাদের কাছে গেলেই সমস্যার সমাধান হয়ে যায়, যার ফলে অত দূর আর যেতে হয় না। এই প্রথমে আবার আর একটা স্বাস্থ্য কেন্দ্র হচ্ছে 15 নম্বর ওয়ার্ডে, খুব শীঘ্রই এটা উদ্বোধন হবে। আমাদের এই সুব্রত আসার পর থেকে অনেক ভালো কাজ হয়েছে। আপনাদের এখানে জল, পানীয় জল বা রাস্তাঘাট এগুলোর কিরম অবস্থা? আপনারা সন্তুষ্ট? আমাদের মোটামুটি ভালোই আছে। লক্ষ্মীর ভান্ডার পান? হ্যাঁ। দুয়ারে রেশন পান? হ্যাঁ, সবই হচ্ছে। সবচেয়ে খারাপ বিষয় এই কারণেই, কি নাগরিকত্ব দেবে সেটা তো সব নাগরিকরা জানে না। আবেদন করার কথা বলা হচ্ছে, আবেদন করলে প্রথমেই বলতে হবে যে আমি ভারতীয় নয়, তারপরে নাগরিকত্ব দেবে কিনা, এটা খুবই বিপজ্জনক ব্যাপার। হ্যাঁ, বাড়ি তো পেয়েছি। আজকে প্রায় 1.5 বছর আগে আমি ঘরটা ভেঙে প্রথম চালানের টাকা ঢুকলো, সেই টাকায় কোনো রকম ভিত্তা করেছি, করার পরে 1 বছরের মাথায় আবার কিছু টাকা ঢুকেছে, ঢুকে আমরা লিংটন অবধি করেছি, করার পরে আবার যে কবে টাকা ঢুকবে জানি না। খুবই কষ্টের মধ্যে রয়েছি, গরিব মানুষ, টিনের ঘর করে একটা জায়গায় ছাপড়া করে রয়েছি, খুবই কষ্টের মধ্যে রয়েছি। নেতারা কবে টাকা দেবে না দেবে, মানে বর্ষার সময় বৃষ্টি আসছে, 1 হাঁটু জল হয়ে যাচ্ছে ঘরের মধ্যে, তার মধ্যে আমি থাকতে পারছি না। তো এই খুবই কষ্টের মধ্যে আছি আর কি। আমরা তাঁত শাড়ি তৈরি করেছি, তখন একটা কাপড়ের মজুরি পেয়েছি 150 টাকা, 180 টাকা, 200 টাকাও পেয়েছি। এখন সেই কাপড়ের মজুরি হয়েছে আপনার 70 টাকা, 80 টাকা। আর এখন বাইরের থেকে কারিগরি কাপড় ঢুকে ওই কাপড় 200-250 টাকায় পাওয়া যায়। আর আমাদের একটা জ্যাকেট কাপড়ে অন্তত 500 টাকা, 550 টাকা দাম। সেই হিসাবে আমাদের এই জায়গার মহাজনরা তাঁত কমিয়ে দিয়েছে, কেন লাভ করতে পারছে না। এখানে যে কাজ করে যে টাকা পায়, ওতে সংসার চালানো যায় না। এই যে 300 টাকার কাজ করে কি হয় বলুন তো, 3-4 জন মানুষের, 4-5 জন মানুষের। রানাঘাট লোকসভার অন্তর্গত শান্তিপুর, ফুলিয়া, এই সমস্ত জায়গায় একসময় তাঁতের শাড়ি ছিল জগৎ বিখ্যাত। আর আজ সেই তাঁতের শাড়ির যে শিল্প, কার্যত বলা যায় রুগ্নপ্রায়। কিছু কিছু ঘরে সপ্তাহে 3 দিন অথবা 4 দিন এখনও কাজ হয়, কিন্তু তার বেশি নয়, কারণ বেড়েছে সামগ্রিক দাম, শাড়ির দাম কমেছে। আর সেই জায়গা থেকে নতুন করে তাঁতি আর তৈরি হচ্ছে না। তাঁতের শিল্পের এখন কি অবস্থা? অবস্থা খুবই খারাপ, তাদের মানে কাজ নেই, সময় কাজ হচ্ছে, তা সুতো নাতা দিচ্ছে না, কাজ হচ্ছে না, বসে থাকছে, এইরকম দিন চলছে।
আগে তো অনেক জায়গায় হতো, এখন আপনারা কদিন করে করছেন কাজ? ওই সপ্তাহে 2 দিন 3 দিন এরকম কাজ করছি। একটা বিষয় খুব স্পষ্ট যে সামগ্রীর দাম বেড়েছে কিন্তু কমেছে শাড়ির দাম, এবং যেহেতু নতুন করে এই তাঁত শিল্পের সঙ্গে নতুন প্রজন্ম আর যুক্ত হতে চাইছে না, ফলে এক সময় যে জগৎবিখ্যাত দাম ছিল এই তাঁত শিল্পের এই শান্তিপুর ফুরিয়া অঞ্চলে, তা আজ প্রায় অস্তমিত বলা যায়। জল এখন পাচ্ছি, মনে এরপরে আর পাবো না। এখন 1 ঘন্টা দিচ্ছে, আর পরে কিচ্ছে সেই 1 ঘন্টায় থাকবে। রাস্তাঘাটে ভালো নেই, পরশুদিনকেই পরে গিয়ে আমাদের পা হাত পা ভেঙে গিয়েছে। ফুলিয়ার তো খারাপ আছেই, আগে তো ফুলিয়ার কত কাপড়ের ইয়েও ছিল, এখন শান্তিপুর আরও খারাপ আমার মনে হয়। রেশন পাই, লক্ষ্মীর ভাণ্ডারটাও পাই, ওই সব কিছু দিয়ে চলছে। না খেয়ে থাকার মতো অবস্থা আমাদের। তাঁত বুনি ওই সপ্তাহে হয়তো 800-900 টাকা উপায় করি, তারপর জিনিসের দাম বাড়ছে, উপায় কমলে পরে মানুষের অবস্থা কী হতে পারে সেটা ভালোই আপনারা বুঝতে পারছেন। তাঁতই নতুন করে জন্মাচ্ছে না, কোনো বাবা মা চাইছে না আমার ছেলে তাঁত বুনুক। আর তাঁত বুনলে 150 টাকা, জোগাড়ে দিলেও 350 টাকা। পরিষেবা খুব ভালো নয়, 4 আনা হয়তো হয়েছে, 12 আনা হয়নি, বহু লোকের অভাব অভিযোগ। আমাদের শান্তিপুর ফুলিয়া নামকরা তাঁত ছিল, হাতের তাঁত, হ্যাঁ, তারপর টাঙ্গাইল, শান্তিপুর শাড়ি। এখন এইসবগুলো করোনা হওয়ার পর থেকে সব বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে এখন এই পারলুম টুকটাক চলছে, যা কাজ করি পেটের ভাত কোনো রকম হয় না। সরকার থেকে এখন কোনো সাহায্য দিই নেই, আমরা তো কিছুই পাই না। আমাদের যদি দিত তাহলে তো আমরা একটু উপকার পেতাম। শান্তিপুরে থেকে মানুষ সংসার চালাতে পারছে না, বাচ্চা কাচ্চা মানুষ করতে পারছে না। পানীয় জল তো আমাদের তো এদিকে টাইম কল এখনো হয় নাই, পুকুরও নেই, গঙ্গা অনেক দূরে। এই টিউবওয়েলের সাহায্যে আমরা সব কিছু করি। আমাদের বাড়িতে সব দেওয়ার কথা, এসব টাইম কল এখনও আমরা পাই নেই, এখনও আসি নেই। নেতারা সময়তে আসে বলে আমরা করবো তে করবো, সব কিছু করবো, কাজের সময় কেউ কিছু করে না। ওই ভোট আসলে ভোটের আগে আগে কিছু কাজ করে, হ্যাঁ, ভোট চলে গেলে তারপরে আর নেতাদের আর দেখাই পাওয়া যায়। রানাঘাট এই লোকসভা কেন্দ্র নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা তারা কিভাবে বিশ্লেষণ করছেন এই কেন্দ্রকে নিয়ে, আমরা শুনে নেব। নমস্কার, আমি ডক্টর সৌমেন চক্রবর্তী। রাজনৈতিক বিশ্লেষক হিসাবে আমরা বাংলার যে লোকসভা কেন্দ্রের ওপর আলোকপাত করব তা হলো রানাঘাট। এই রানাঘাটের ক্ষেত্রে বলা যায় যে এক্স ফ্যাক্টরগুলো 2024-এর ক্ষেত্রে কাজ করছে, যেখানে বলা হচ্ছে আইডেন্টিটি পলিটিক্স, অর্থাৎ পরিচিতির রাজনীতি। সেখানে বলা যায় মতুয়া ভোট কোন দিকে সুইং করছে বা কোন দিকে যাচ্ছে তার ওপর এই কেন্দ্রের অনেকটাই ভাগ্য নির্ভর করে প্রার্থীর। এক্ষেত্রে বলা যায় পূর্বে এই লোকসভা কেন্দ্রের দখলদারি নিয়েছিল বা মানুষের মন জিতে নিয়েছিল বিজেপি। এইবারে 2024 অর্থাৎ 19 থেকে 24 অনেকটাই বলা যায় তৃণমূল সেই আগের জমি উদ্ধারের ক্ষেত্রে বদ্ধপরিকর। তাই রানাঘাট কেন্দ্র নজর কাড়া এই কারণেই যে একাধারে যেমন মতুয়া ভোট এবং সম্প্রতি সিএএ লাগু হওয়ার পরে সেই মতুয়া মানসিকতা কোন দিকে কাজ করে, অর্থাৎ একদিকে সিএর বিরুদ্ধে এবং সিএর পক্ষে, এই দুয়ের মধ্যে লড়াইয়ের ক্ষেত্রে বলা যায় এখানকার উন্নয়ন এবং সামগ্রিকভাবে সড়ক পরিবহন, যোগাযোগ ব্যবস্থা, এই সব মিলিয়েই এই কেন্দ্র এক টান উত্তেজনা দেবে বলেই মনে হচ্ছে। যে বিভিন্ন ব্যাপারে এখানে পূর্বতন যে এমপি ছিলেন তার উপস্থিতি যেমন দেখা যায়, তেমন একইভাবে বিজেপির অন্তর্দলীয় কোন্দল তা প্রকাশ্যে চলে এসছে। এক্ষেত্রে সেটাও একটা ফ্যাক্টর। কিন্তু সব মিলিয়ে দেখা যায় এই কেন্দ্র সহ যে বিজেপির আলোকপাত কেন্দ্র হিসাবে এখানে বিজেপি সাংগঠনিকগতভাবে তার শক্তিকে আবার পুনরায় এখানে জনমানসে প্রতিষ্ঠিত করতে পারে কিনা, এবং তৃণমূল কংগ্রেস বিগত বিধানসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচনে যেভাবে তাদের জমি উদ্ধারে বদ্ধপরিকর ছিল সেইভাবেই সেই লোকসভার এই আসনটিকে তাদের দখলে রাখতে পারবে কিনা সেটাই এবার দেখার বিষয়। আমরা কথা বললাম
রানাঘাটের বিভিন্ন যে মানুষ রয়েছে তাদের সঙ্গে, এবং সেখানে কিন্তু বেশ কিছু বিষয় উঠে এলো। একদিকে যেমন শান্তিপুরের তাঁতের যে দুরবস্থা, রুগ্নপ্রায় অবস্থা, সেই বিষয়গুলো উঠে এলো। এখান থেকে পরিযায়ী শ্রমিক হয়ে বিভিন্ন রাজ্যে চলে যাওয়ার যে সমস্যা, যেহেতু এখানে সেই অর্থে কাজবাজের ক্ষেত্রে সমস্যা রয়েছে, সেই সমস্যা উঠে এসছে। কৃষিক্ষেত্রেরও বেশ কিছু সমস্যা উঠে এসছে ব্রডগেজ লাইনের যে বিষয়গুলো, সেই বিষয় থেকে শুরু করে পানীয় জলের সমস্যার বিষয়ও। অর্থাৎ একটা মিশ্র প্রতিক্রিয়া যেমন দেখা গেছে। পাশাপাশি মতুয়া সম্প্রদায়ের মধ্যে এই CAA এটা কতটা কার্যকরী করে, এই বিষয়গুলোর প্রতিও কিন্তু অবশ্যই নজর রাখা হবে। এবং CAA এই রানাঘাট কেন্দ্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার হতে চলেছে বা নির্ণায়ক বিষয় হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। ফলে এখন দেখার যে জগন্নাথ সরকার তিনি এই কেন্দ্র থেকে ফের নির্বাচিত হন কিনা, নাকি মুকুটমণি অধিকারী তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তিনি এই কেন্দ্র জয়লাভ করেন, নাকি বামেরা তাদের পুরনো জমি, সেই জমিকে পুনরুদ্ধার করতে পারে। এটা দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতেই হবে ফলাফলের দিন অবধি। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তী, ট্রাইব টিভি বাংলা, রানাঘাট।